রিসেন্টলি একটা খুব কিউট ঘটনা ঘটেছে, যেটা হলো একটা লোক আছে, যে লোকটার কাছে একটা হারমোনিয়াম আছে। সে হারমোনিয়ামে আর কি বিভিন্ন ডাব্লিউডাব্লিউ সুপারস্টারের থিম সং প্লে করে। তো তার ছেলের ইচ্ছে ছিল যে সে আন্ডারটেকারের থিম সঙ্গে এন্ট্রি করবে। তো তার ছেলের ইচ্ছা পূরণের জন্য সে হারমোনিয়ামে আন্ডারটেকারের থিম সং প্লে করছিল, আর সেই থিম সঙ্গে তার ছেলে এন্ট্রেন্স করেছিল। তো ভারতের একটা এক্স অ্যাকাউন্ট আছে যার নাম হচ্ছে ঘরকে কলেস। তো সে আর কি বিভিন্ন এরকম ভাইরাল ভিডিওগুলোকে আর কি পোস্ট করে তার অ্যাকাউন্টে। তো এই ভিডিওটাকেও সে তার অ্যাকাউন্টে পোস্ট করেছিল, আর এই ভিডিওটা খুব ভাইরাল হয়ে গেছিলো তারপর। তো স্বয়ং আন্ডারটেকার এই ভিডিওতে এসে কমেন্ট করে গেছে যে ওয়েল ডান ইয়ং ম্যান। তো এই কমেন্টটা পেয়ে তো ছেলেটার বাবার আর ছেলেটার ভাগ্য একদম খুলে গেছে, যে আন্ডারটেকার স্বয়ং তাদের এই এন্ট্রেন্সটা দেখেছে, মানে তাদের এই পারফরমেন্সটা দেখেছে আর নিজে এসে কমেন্ট করেছে, যেটা সত্যি একটা বিশাল বড় ব্যাপার। তো এই একটা খুব কিউট ঘটনা ছিল, যেটা আর কি আন্ডারটেকার নিজেও অ্যাপ্রিসিয়েট করেছে। আর এখন তো আন্ডারটেকার এমনিও সোশ্যাল মিডিয়া অনেকটাই অ্যাক্টিভ থাকে, তো তার চোখে পড়ে গেছে, সে অ্যাপ্রিসিয়েট করে দিয়েছে। কিন্তু ভারতের এরকম ট্যালেন্টেড লোকজনকে দেখলে সত্যি ভালো লাগে ভেতর থেকে। যাই হোক না কেন, তো আজকের ভিডিওতে ব্রক লেসনারকে নিয়ে একটু কথা হবে, আর এভলিউশন প্রিমিয়াম লাইভ ইভেন্টকে নিয়েও কিছু কথা আছে, যেটা খুব একটা তো ভালো না, কিন্তু বলতে তো হবেই। তো সেটা নিয়ে একটু আলোচনা করা যাবে। তো এই ভিডিওটা পুরোটা দেখো, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. তো দেখো, সত্যি কথা বলতে এই ভিডিওটা হতো অ্যাকচুয়ালি এভলিউশনের প্রেডিকশন ভিডিও, মানে এভলিউশনের রেজাল্ট প্রেডিকশন ভিডিও। কিন্তু আমি জানি এভলিউশন নিয়ে তোমাদের কারোর মধ্যে সেই লেভেলের কোনো এক্সাইটমেন্ট নেই, তাই আমি যদি শুধু এভলিউশনের প্রেডিকশন ভিডিও বানাতাম তাহলে সেটাই ভিউ পড়তো বলে আমার মনে হয় না। সেই কারণেই আর কি এই ভিডিওতে ব্রক লেসনারকে নিয়ে ওটা আপডেট দিতে হবে। তো সেইটা দেবো, কিন্তু তার আগে একটু এভলিউশনকে নিয়ে কথা বলা যাক। তো এভলিউশনের হাল সত্যি এবছর অনেকটাই খারাপ, কারণ এভলিউশন 1 যতটা সাকসেস পেয়েছিল, দেখে মনে হচ্ছে না যে এভলিউশন 2 ততটা সাকসেস পাবে বলে। কারণ দেখো, এমনি অন্যান্য প্রিমিয়াম লাইভ ইভেন্টে যদি কোনো ওমেন্সদের কার্ড থাকে আর কি, তো সেটা নিয়ে আমি যখন কথা বলি বা প্রেডিকশন ভিডিওতে সেটা নিয়ে কথা হয়, সেটা নিয়েও তোমাদের মধ্যে কিছুজন কমেন্ট করে যে ওমেন্সদের ম্যাচ দিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই, তো সেই ম্যাচের কথা না বলাই ভালো। কিন্তু সেটা তো আমার কাজ না, আমাকে তো কথা বলতেই হবে প্রত্যেকটা ম্যাচকে নিয়ে। আর এমন না যে প্রত্যেকটা ম্যাচই খারাপ হয়, কিছু ম্যাচ এমনও থাকে যেগুলো সত্যি ইন্টারেস্টিং হয়। কিন্তু হ্যাঁ, বেশিরভাগ ম্যাচ খুব একটা ইন্টারেস্টিং যে হয় সেটাও বলা যাবে না। আর এই মুহূর্তে ওমেন্স রেসলিং যে খুব একটা হাইতে চলছে তেমনও না, কারণ এই মুহূর্তে রেসলিং ওভারঅল খুবই বোরিং চলছিল। তো আমি নিজে একটা ভিডিও বানিয়েছিলাম যে ডাব্লিউডাব্লিউ কীভাবে অনেকটা বোরিং হয়ে গেছে। তো যেখানে মেন্স ডিভিশন এখন ঠিকঠাক মতো চলতে পারছে না, এই রিসেন্টলি ব্যাকল্যাশের পর থেকে ডাব্লিউডাব্লিউ বলা যেতে পারে আবার একটু ট্র্যাকে ফিরে আসার চেষ্টা করছে। তো সেখানে ওমেন্স রেসলিং যে এই মুহূর্তে খুব একটা ভালো কিছু হচ্ছে ওমেন্স রেসলিংয়ে, সেরকম তো না। আর সেই সময় এভলিউশন করানো সত্যি ডাব্লিউডাব্লিউ এর একটা মানে সাহসী মুভ তো ছিলই। কিন্তু যেমন বললাম, আগের বার এভলিউশন চলে গেছিলো সত্যি কথা বলতে রন্ডা রাউজির জন্য, কারণ রন্ডা রাউজিকে কেউ মানে ভালোবাসুক বা ভালো না বাসুক, কিন্তু এটা তো ঠিক যে রন্ডা রাউজির কাছে একটা ড্রয়িং পাওয়ার আছে। মানে রন্ডা রাউজিকে এমনি এমনি মানে ফিমেল ডিভিশনের ব্রক লেসনার বলা হতো না, একটা কারণ ছিল। আর রন্ডা রাউজির মধ্যে সেরকম ড্রয়িং পাওয়ার ছিল, আর সেই কারণে আমরা দেখেছিলাম যখন রন্ডা রাউজির আর কি পিক চলছিল, সেই সময় ডাব্লিউডাব্লিউ রেসলমেনিয়ার মেইন ইভেন্টেও রন্ডা রাউজি, বেকি লিঞ্চ আর শার্লেটের ম্যাচ করেছিল। এমনকি সেই বছরই এভলিউশন প্রিমিয়াম লাইভ ইভেন্টও এসেছিল, যেখানে মানে মেন ফোকাস রন্ডা রাউজি ছিল, আর রন্ডা রাউজি আর কি টিকিট বিক্রি করেই ছিল। এবার এই বছর আমরা জানি যে রন্ডা রাউজি নেই, এবার রন্ডা রাউজিকে নিয়ে অনেক কন্ট্রোভার্সিও হয়েছে ডাব্লিউডাব্লিউতে, সেগুলো আলাদা ব্যাপার। কিন্তু যেহেতু রন্ডা রাউজি নেই, তাই টিকিট বিক্রির অবস্থাও এই বছর খুবই খারাপ হয়ে গেছে। কারণ যেই এরিনা থেকে আর কি আমাদের ব্যাড ব্লাড হয়েছিল, যেখানে কিনা 16,000-এর উপরে টিকিট বিক্রি হয়েছিল, সেই সেম এরিনা থেকেই এই বছরের এভলিউশন আর স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট হতে চলেছে। এবার স্যাটারডে নাইটস মেইন ইভেন্টের জন্য তো তবু 10,000-এর উপরে টিকিট বিক্রি হয়ে গেছে, মানে প্রায় 11,000 টিকিট মতো বিক্রি করে ফেলেছে ডাব্লিউডাব্লিউই। কিন্তু এভলিউশনের জন্য ডাব্লিউডাব্লিউ ক্যাপাসিটি রেখেছে কত 6,500 কি 7,000-এর কাছাকাছি, আর সেই তুলনায় টিকিট বিক্রি করতে পেরেছে 4,800 কি 5,000-এর কাছাকাছি। মানে ধরে নাও তোমরা 5,000-এর কাছাকাছি মোটে টিকিট বিক্রি হয়েছে। আর 2019-এ ডাব্লিউডাব্লিউর একটা প্রিমিয়াম লাইভ ইভেন্ট হয়েছিল, মানে তখন তো পেপার ভিউ বলা হতো, স্টম্পিং গ্রাউন্ডস বলে। তো সেই স্টম্পিং গ্রাউন্ডস এতদিনে ডাব্লিউডাব্লিউ সব থেকে লোয়েস্ট মার্কেট করেছিল, আর 2019-এর পর এই এভলিউশন এত মানে কম টিকিট বিক্রি করতে পেরেছে আর কি। মানে 2019-এর স্টম্পিং গ্রাউন্ডসের পর এভলিউশনই এমন একটা প্রিমিয়াম লাইভ ইভেন্ট হতে চলেছে, যার জন্য টিকিট বিক্রির হাল সত্যি বেহাল চলছে। তো এ তো গেল টিকিট বিক্রির কথা, যেটা তোমরা বুঝতেই পারছো যে ওমেন সুপারস্টারটা তেমন কোনো ড্র করতে পারছে না। আর এখানে ডাব্লিউডাব্লিউ দোষও আছে, কারণ এভলিউশনের জন্য ডাব্লিউডাব্লিউ হাইপ তৈরি করার চেষ্টা তো করেছে, কিন্তু অত নজর দেয়নি। কারণ
কি স্টোরি কোথায়? কারণ মেন যে চ্যাম্পিয়নশিপ ম্যাচ দুটো আছে সেখানে তো কোনো স্টোরিই নেই, সেখানে চ্যাম্পিয়ন নিজে এসে নিজের চ্যালেঞ্জারকে পিক করছে। ইও স্কাই যেমন রিয়া রিপ্লিকে পিক করেছিল, তেমন টিফিনি স্ট্র্যাটন এসে আর কি ক্রিস স্ট্র্যাটাসকে পিক করেছিল। আমি তো তোমাদের বলেইছিলাম যতদিন এরকম চ্যাম্পিয়ন চ্যালেঞ্জারকে পিক করবে সেটাই কোনো স্টোরি থাকবে না। আমরা কোডি রোডসকে ক্রিটিসাইজ করেছিলাম যখন কোডি রোডস কেভিন ওমেন্সকে পিক করেছিল, মানে চ্যাম্পিয়ন হয়ে তার চ্যালেঞ্জারকে পিক করেছিল। তো সেম জিনিস তো এখন ওমেন্স ডিভিশনেও হচ্ছে, ইও স্কাই রিয়া রিপ্লিকে পিক করছে, ওই দিক থেকে টিফিনি স্ট্র্যাটন ট্রিস স্ট্র্যাটাসকে পিক করছে। তো এখানে স্টোরিটা কোথায়? আর যেখানে স্টোরি নেই সেখানে মানুষ কেন ইন্টারেস্ট দেখাবে? এবার কার্ডে তো অনেকগুলোই ম্যাচ আছে, তার মধ্যে রিসেন্টলি একটা ম্যাচ অ্যাড করা হয়েছে, কারণ সেই ম্যাচটাও সম্ভবত ডাব্লিউডাব্লিউ সামার স্ল্যামের জন্য প্ল্যান করছিল, কিন্তু এভলিউশনের এরকম বাজে অবস্থা দেখে মেবি সেই ম্যাচটাকেও এভলিউশনে অ্যাড করে দেওয়া হয়েছে। যাই হোক, এবার একটু এভলিউশনকে নিয়ে কথা বলাই যাক। তো এভলিউশনের জন্য যেমন আমরা জানি যে একটা ব্যাটেল রয়্যালকে অ্যানাউন্স করা হয়েছিল, যে ব্যাটেল রয়্যালের উইনার আর কি একটা চ্যাম্পিয়নশিপের অপরচুনিটি পাবে ক্ল্যাশ অ্যাট প্যারিসে। তো সেই ব্যাটেল রয়্যালে আশা করা যায় বিভিন্ন ওমেন্সদের লেজেন্ড, মানে ফিমেল লেজেন্ড আর কি, এছাড়া বিভিন্ন পুরনো সুপারস্টার যারা কিনা একসময় ডাব্লিউডাব্লিউতে ছিল এখন অন্যান্য কোনো কোম্পানিতে কাজ করে, তারা হয়তো হ্যাপিয়ার করতে পারে এই ব্যাটেল রয়্যালে। এইভাবে ব্যাটেল রয়্যালটাকে কিছুটা ইন্টারেস্টিং বানানো যেতে পারে। বাকি তো এই ব্যাটেল রয়্যালের উইনার যে হবে সে একটা চ্যাম্পিয়নশিপের অপরচুনিটি পাবে। দেখা যাক, এখনও তো কোনো মানে কেই ব্যাটেল রয়্যালে পার্টিসিপেট করবে তারই কোনো নাম অ্যানাউন্স হয়নি, সেটা ডিরেক্ট হয়তো আমরা এভলিউশনে গিয়েই জানতে পারবো। তো দেখা যাক কী হয় ব্যাটেল রয়্যালটায়। বাকি আমরা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচ দেখতে চলেছি, যেখানে র, স্ম্যাকডাউন, এনএক্সটি মানে প্রত্যেকটা ব্র্যান্ডেরই একজন করে চ্যালেঞ্জার থাকবে, আর তারা ফেস করবে এখনকার ট্যাগ টিম চ্যাম্পিয়ন মানে রাকেল রড্রিগুয়েজ আর রক্সেন পেরেসকে। এবার এদের মধ্যে মাত্র একটা চ্যালেঞ্জারের নামই সামনে এসেছে, যেটা হলো আমাদের শার্লেট ফ্লেয়ার আর অ্যালেক্সা ব্লিস, যারা স্ম্যাকডাউন থেকে আর কি চ্যালেঞ্জ করতে চলেছে। আর বাকি র আর এনএক্সটি থেকে কারা চ্যালেঞ্জ করবে তাদের নামও এখনও সামনে আসেনি। এবার এই ম্যাচে যদি প্রেডিকশন করতে হয় তাহলে আমি বলবো এই ম্যাচে দেখো আমার মতে তো এখানে রক্সেন পেরেস আর রাকেল রড্রিগুয়েজকে তাদের চ্যাম্পিয়নশিপ রিটেন করে নেওয়া উচিত, কারণ জাজমেন্টে সবেমাত্র সব চ্যাম্পিয়নশিপ পেয়েছে, তো এই মুহূর্তে হেরে যাওয়ার কোনো মানে হয় না। তো আমার মতে তাদের রিটেন করে নেওয়া উচিত, কিন্তু এভলিউশনের হাল যেভাবে চলছে আমার মনে হয় এখানে ডাব্লিউডাব্লিউ এটা সকার পুল করলেও করতে পারে, আর শার্লেট ফ্লেয়ার আর অ্যালেক্সা ব্লিসকে নতুন চ্যাম্পিয়ন বানিয়ে দিতে পারে, কারণ এই টিমটার উপর ডাব্লিউডাব্লিউ এখন নজর দিচ্ছে। কিন্তু আমি তো বলবো যে আপাতত এভলিউশনে রাকেল রড্রিগুয়েজ আর রক্সেন পেরেসকে তাদের চ্যাম্পিয়নশিপ রিটেন করতে দিক, তারপর সামার স্ল্যামে রাকেল রড্রিগুয়েজ আর রক্সেন পেরেস ভার্সেস শার্লেট আর অ্যালেক্সার আরেকটা ম্যাচ করাক, আর সেই ম্যাচে গিয়ে শার্লেট আর অ্যালেক্সাকে চ্যাম্পিয়ন বানাক। এটা তো আমি বলবো, কিন্তু আমার মনে হয় ডাব্লিউডাব্লিউ এই ম্যাচে হয়তো ট্রিগার পুল করতে পারে আর শার্লেট আর অ্যালেক্সাকে চ্যাম্পিয়ন বানিয়ে দিতে পারে। কিন্তু আপাতত এখনো তো র আর এনএক্সটি থেকে কারা চ্যালেঞ্জ করবে সেটাই সামনে আসেনি, তো আগে সেটা সামনে আসুক, তারপর এটা নিয়ে আরেকবার কথা বলা যাবে। বাকি তো সব চ্যাম্পিয়নশিপ ম্যাচে ভর্তি, কিন্তু তার মাঝখানে আরেকটা ম্যাচ আছে জেড কার্গিল ভার্সেস নায়োমির মধ্যে। এবার নায়োমি এই মুহূর্তে মানি ইন দ্য ব্যাংক উইনার, কিন্তু তবুও আমার মনে হয় জেড কার্গিল যেহেতু চ্যাম্পিয়নকে সামার স্ল্যামে ফেস করতে চলেছে, তাই জেড কার্গিলের পাল্লা একটু বেশি ভারী থাকবে, আর এই ম্যাচে সম্ভবত জেড কার্গিল নায়োমিকে হারিয়ে দিতে পারে আমার যতদূর মনে হচ্ছে, তাই আমার প্রেডিকশন জেড কার্গিলের জন্য থাকবে। আর এবার এনএক্সটি চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচ হবে জেসি জেন ভার্সেস জর্ডেন গ্রেসের মধ্যে। এবার এনএক্সটি তো আমি দেখি না, তাই স্টোরিও আমি ফলো করছি না এতে, তাই আমি জানিও না এদের মধ্যে কী হবে, কিন্তু আমার মন বলছে সম্ভবত এখানে জর্ডেনি গ্রেস নতুন চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে পসিবলি। এছাড়া টিফিনি স্ট্র্যাটন আর ট্রিস স্ট্র্যাটাসের যদি ম্যাচের কথা বলা হয়, তো আমার তো মনে হয় ট্রিস স্ট্র্যাটাস এখানে জাস্ট লেজেন্ড হিসাবে অ্যাপিয়ার করতেই আসছে, বাকি এখন তাকে চ্যাম্পিয়ন বানানোর ডাব্লিউডাব্লিউর কাছে কোনো প্ল্যান নেই। তো টিফিনি স্ট্র্যাটন ইজিলি সাকসেসফুলি তার চ্যাম্পিয়নশিপ এই ম্যাচে রিটেন করে নেবে। আর যদি কথা বলা হয় রিয়া রিপ্লি আর ইও স্কাইয়ের ম্যাচের, তো এখানেও আমার মনে হয় সম্ভবত ইও স্কাই তার চ্যাম্পিয়নশিপ রিটেন করতে চলেছে, আর রিয়া রিপ্লি এই ম্যাচ ইও স্কাইয়ের কাছে হারতে চলেছে, মানে যতদূর আমার মনে হচ্ছে, তাই আমার প্রেডিকশন ইও স্কাইয়ের কাছেই থাকবে। আর যেই ম্যাচটাকে অ্যাড করা হয়েছে কার্ডটাকে একটু ইন্টারেস্টিং বানানোর জন্য, সেটা হলো একটা ট্রিপল থ্রেট ম্যাচ ফর ওমেন্স ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ, যেখানে আমাদের ওমেন্স ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন বেকি লিঞ্চ তার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করবে এগেনস্ট লায়রা ভ্যালকাইরিয়া অ্যান্ড বেলি। এবার এই ম্যাচটা আমি যেমন বলছিলাম যে সম্ভবত হয়তো ডাব্লিউডাব্লিউ সামার স্ল্যামের জন্য প্ল্যান করছিল, কিন্তু এই এভলিউশন 2 এর এত বাজে অবস্থা থেকে এই ম্যাচটাকেও অ্যাড করে দেওয়া হয়েছে। আর আমি তো বলবো সব থেকে বেশি স্টোরি লাইন এই ম্যাচটার মধ্যেই আছে, আর যদি এই ম্যাচটা মেইন ইভেন্টও করে নেয় এভলিউশনকে, তো তবুও আমি তাতে শক হব না। তো এই ম্যাচে আমার মনে হয় যে আপাতত বেকি লিঞ্চ তার চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটেন করতে চলেছে, আর বেলি আর লায়রা ভ্যালকাইরিয়ার কাছে এই মুহূর্তে তো কোনো সুযোগ নেই যে তারা আবার চ্যাম্পিয়ন হয়ে যাবে, বা বেলি নতুন চ্যাম্পিয়ন হয়ে যাবে, বা লায়রা ভ্যালকাইরিয়া তার চ্যাম্পিয়নশিপ আবার ফেরত পেয়ে যাবে। তো আমার মনে হয় যে বেকি লিঞ্চের কাছে সব থেকে বড় সুযোগ আছে যে সে তার চ্যাম্পিয়নশিপ এই ম্যাচে সাকসেসফুলি রিটেন করে নেবে, মানে বাকি দুজনকে হারিয়ে। তো এই হচ্ছে এভলিউশনের অবস্থা। এবার যেমন বললাম যে এভলিউশনকে নিয়ে আমার সেরকম কোনো এক্সাইটমেন্টও নেই, কিন্তু হ্যাঁ দেখার হলে দেখবো।
এবার দেখা যাক এভলিউশনকে ডাব্লিউডাব্লিউ কতটা ইন্টারেস্টিং বানাতে পারে। আর যেমন বললাম, বাকি এভলিউশনে কিছু লেজেন্ডসদের অ্যাপিয়ারেন্স হতে পারে, মানে ওমেন্স লেজেন্ডসদের, এছাড়া কিছু পুরনো সুপারস্টার অ্যাপিয়ার করতে পারে, এই নিয়ে এভলিউশন চলবে আর কি। আর এভলিউশনকে নিয়ে আর একটা কথাও সামনে আসছে যে এভলিউশনের ডেটও ডাব্লিউডাব্লিউ সম্ভবত চেঞ্জ করেছে। আগে এটা 5ই জুলাই হওয়ার কথা ছিল, কিন্তু সেখান থেকে এটাকে 13ই জুলাই নিয়ে যাওয়া হয়েছে, মানে আমাদের এখানে তো 14ই জুলাইতেই আসবে। তো এবার তোমরা কমেন্ট করে বলতে পারো যে কারা কারা এভলিউশনের জন্য এক্সাইটেড আছো, বা কারা কারা অ্যাকচুয়ালি এভলিউশন দেখবে, মানে লাইভ দেখবে আর কি। মানে হাইলাইটস হয়তো আমরা সবাই দেখবো, কিন্তু কারা কারা লাইভ এভলিউশন দেখবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো। এবার কথা বলা যাক ব্রক লেসনারকে নিয়ে। তো ব্রক লেসনার কি ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করতে চলেছে? তোমরা হয়তো দেখবে ইন্টারনেটে হঠাৎ করে এই কথাটা খুব ভাইরাল হয়ে গেছে আবার, যে ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউতে ফিরে আসতে চলেছে, ব্রক লেসনারের টিজ ডাব্লিউডাব্লিউ দিচ্ছে। তো ব্যাপারটা কি হয়েছে, যেমন রাসেলমেনিয়ার টাইমে ডাব্লিউডাব্লিউ শুরু করেছিল, যে রাসেলমেনিয়ার 50 দিন বাকি থাকতে ডাব্লিউডাব্লিউ 50 গ্রেটেস্ট ম্যাচেস অফ রাসেলমেনিয়া পোস্ট করছিল, মানে যেখানে 50টা ম্যাচ পোস্ট করেছিল ডাব্লিউডাব্লিউ 50 দিনে। তো ঠিক সেইভাবে এখন যেহেতু সামার স্ল্যামের জন্য আর মাত্র 25 দিন বাকি আছে, তো সামার স্ল্যামের জন্য 25 গ্রেটেস্ট ম্যাচেস অফ সামার স্ল্যাম ডাব্লিউডাব্লিউ পোস্ট করছে। যেখানে 25 নম্বরে যে ম্যাচটা ডাব্লিউডাব্লিউ পোস্ট করেছে সেটা হলো কোডি রোডস ভার্সেস ব্রক লেসনারের ম্যাচ, যেটা আমরা দেখেছিলাম সামার স্ল্যাম 2023, আর যেটা ডাব্লিউডাব্লিউতে আপাতত ব্রক লেসনারের লাস্ট ম্যাচ ছিল। আর এই ম্যাচটা পোস্ট করার পর থেকেই এই কথাটা খুব সামনে বেরিয়ে আসছে যে ডাব্লিউডাব্লিউ টিজ করছে ব্রক লেসনারকে, আর ব্রক লেসনারের রিটার্ন খুব তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউতে হতে পারে, বা সামার স্ল্যামে হয়তো ব্রক লেসনার রিটার্ন করতে পারে। এবার আমি তোমাদের একটা কথা বলি, দেখো এক্সাইটমেন্ট রাখা ভালো, মানে ব্রক লেসনারের রিটার্ন হলে সেটা সত্যি একটা বিশাল বড় রিটার্ন হতে চলেছে। এমনকি আমি তো বলবো রোমান রিংসের রিটার্নের থেকে এই মুহূর্তে ব্রক লেসনারের রিটার্ন বেশি বড় হতে চলেছে। কিন্তু কথা হচ্ছে ব্রক লেসনার কি সত্যিই ফিরবে? যদি তোমরা শুধু এই ম্যাচটাকে ডাব্লিউডাব্লিউ পোস্ট করেছে বলে এই ম্যাচটার বেসিসে বলো যে ব্রক লেসনার সামার স্ল্যামে ফিরতে চলেছে, তাহলে আমি বলবো তোমরা একটু বেশি এক্সপেকটেশন রাখছো। কারণ রাসেলমেনিয়ার টাইমেও 50 যে গ্রেটেস্ট রাসেলমেনিয়ার ম্যাচ পোস্ট করেছিল ডাব্লিউডাব্লিউ, সেখানেও বেশ কিছু ব্রক লেসনারের ম্যাচ ছিল, কিন্তু ব্রক লেসনার কি রাসেলমেনিয়ায় রিটার্ন করেছে? করেনি। কিন্তু হ্যাঁ, এবার বলা যেতে পারে যে এই বছরের সামার স্ল্যাম প্রথমবারের জন্য 2 নাইটসের হতে চলেছে, তো ডাব্লিউডাব্লিউ বড় কিছু প্ল্যান তো করবেই, আর সেখানে ব্রক লেসনারের রিটার্ন একটা সত্যি বিশাল বড় জিনিস হতে চলেছে। তো আমি বলবো দেখো, জিনিসটা যদি হয়ে যায় তাহলে সেটা সত্যি বিশাল ভালো জিনিস হবে, কিন্তু এটাকে না সারপ্রাইজের মতোই রাখার চেষ্টা করো। মানে তোমরা আশা রেখো না যে ব্রক লেসনার রিটার্ন করবে, তোমরা ভেবে নাও যে ব্রক লেসনার রিটার্ন করবে না, বা এই মুহূর্তে ব্রক লেসনারের রিটার্ন করার কোনো চান্স নেই। কিন্তু তারপরেও যদি ব্রক লেসনারের রিটার্ন হয়ে যায় তাহলে বলা যেতে পারে যে এটা একটা বিশাল বড় সারপ্রাইজ হতে চলেছে, এটা আমাদের সবারই ভালো লাগবে। কিন্তু আমরা যদি আগে থেকেই এটা আশা করে বসে থাকি যে হ্যাঁ ব্রক লেসনার আসতে চলেছে, কিন্তু তারপর যদি সামার স্ল্যামে ব্রক লেসনার না আসে, তাহলে বেকার আমরা সবাই ডিসঅ্যাপয়েন্টেড হবো। আর সামার স্ল্যাম যদি ভালোও হয় আমাদের সেটাকে অতটা ভালো লাগবে না, আমরা বলবো যে সব কিছুই হলো, ব্রক লেসনারের রিটার্ন হলো না। তো এইটা ভেবোই না তোমরা যে ব্রক লেসনার আসতে চলেছে, মানে তোমরা এটা ধরেই নাও যে ব্রক লেসনার রিটার্ন করছেন না সামার স্ল্যামে। আর তারপর যদি কোনোভাবে ব্রক লেসনারের রিটার্ন সামার স্ল্যামে হয়ে যায়, সেটা আমাদের সবার কাছে একটা বিশাল বড় সারপ্রাইজ হিসেবে থাকবে, আর সেটা দেখতেও আমাদের ভালো লাগবে। তো আমি তো তোমাদের এটাই বলবো যে কোনো আশা রেখো না ব্রক লেসনারকে নিয়ে, পুরোটাই ডাব্লিউডাব্লিউর হাতে ছেড়ে দাও যে তারা ব্রক লেসনারকে ফেরাতে চায় কি চায় না, আর ব্রক লেসনারের হাতেই ছেড়ে দাও যে সে সামার স্ল্যামে আসতে চায় কি চায় না। কিন্তু তোমরা কোনো রকম কোনো আশা রেখো না। কিন্তু যার রিটার্নের আশা তোমরা রাখতে পারো সেটা হলো আমাদের রোমান রিংসের রিটার্ন। আর আমি তোমাদের এইটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি, না হয় সামার স্ল্যামে বা সামার স্ল্যামের আগেই রোমান রিংস অন্তত ডাব্লিউডাব্লিউতে ফিরতে চলেছে। আমি তো তোমাদের বলবো সামার স্ল্যামের আগেই এই স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট এভলিউশন এগুলো মিটে যাওয়ার পরই রোমান রিংসের রিটার্ন তোমরা ডাব্লিউডাব্লিউতে দেখে নেবে, আর রোমান রিংসের একটা ম্যাচ আমরা সামার স্ল্যামে দেখতে পাবো। আর একান্ত ম্যাচ না হলেও সামার স্ল্যামে অন্তত রোমান রিংস তো রিটার্ন করছে, এইটা তোমরা গ্যারেন্টি ধরে রাখতে পারো। আর রোমান রিংস না ফিরলে তোমরা ডিসঅ্যাপয়েন্ট হতে পারো, আমার উপরে ডিসঅ্যাপয়েন্ট হতে পারো যে আমি তোমাদের বলছি, আশাও রাখতে বলছি। কিন্তু ব্রক লেসনারকে নিয়ে আপাতত মনে মনে কোনো আশা রেখো না। আর স্যাটারডে নাইটস মেইন ইভেন্টের কথা যখন হলো তখন আমার মনে পড়লো যে স্যাটারডে নাইটস মেইন ইভেন্টের জন্য গুন্থার ভার্সেস গোল্ডবার্গেরও একটা ম্যাচ অ্যানাউন্স আছে এবার পরপর 2 দিন, মানে 12 তারিখে স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট আর 13 তারিখে এভলিউশন। এবার তোমরাই ভাবো তোমাদের কাছে যদি এরকম অপশন থাকতো যে পরপর 2 দিন দুটো ইভেন্ট হবে, তোমরা যে কোনো একটা ইভেন্ট দেখতে যাবে, তোমরা কোনটা দেখতে যেতে, এভলিউশন নাকি স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট? আশা করি বেশিরভাগের উত্তর স্যাটারডে নাইটস মেইন ইভেন্টই হতো, কারণ সেখানে গোল্ডবার্গ, গুন্থার, সেথ রলিন্স, এলে নাইট এরকম কিছু ম্যাচ আছে। তো এবার তোমরাই ভাবো যে এভলিউশনের হাল কেন এত বেহাল চলছে এই মুহূর্তে। তো দোস্ত তো ডাব্লিউডাব্লিউর আছে অবশ্যই এভলিউশনকে নিয়ে। যাই হোক, আজকের ভিডিওটাই অবধি থাকে। এবার তোমরা বলো যে তোমাদের এসব নিয়ে মতামত কি, আর তোমরা ব্রক লেসনারের রিটার্নের এক্সপেকটেশন কতটা ধরে রেখেছো নিজেদের মনের মধ্যে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এভলিউশনকে নিয়ে যেমন বললাম, তোমাদের কী মতামত কমেন্ট বক্সে আমাকে একটু কমেন্ট করে বলো। আমিও তোমাদের এভলিউশন নিয়ে মতামত জানতে চাই একটু, মানে এভলিউশন 2কে নিয়ে তোমাদের মতামত কী সেটা জানতে চাই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা তো অবশ্যই লাইক করে দিয়ে যাও, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাও। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।